শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্র শিবিরের উত্তেজনার পর থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রদল এবং শিবিরের সংঘর্ষ হচ্ছে। আজ রাজপথে রণক্ষেত্র ঢাকায় অসংখ্য হতাহত হয়। এদিকে আজ শুক্রবার জুমার পর তুলপার পরিস্থিতি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগে। ছাত্রদল এবং ছাত্র শিবিরের সংঘর্ষে অসংখ্য হতাহত হয়। ছাত্রদলের সভাপতিও আহত হয়, অন্যদিকে দেশ উত্তাল। একটু ঘটনা আপনাদেরকে জানাতে চাই। গতকালকে রাত্রে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয় যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে ডাকসুতে যিনি শিবিরের প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তিনি একটি কুরুচিপূর্ণ একটি পোস্ট করেন এবং সেটাকে কেন্দ্র করেই মূলত সংঘর্ষের শুরু হয় এবং তারপর থেকে আসলে পরিস্থিতি উত্তপ্ত তৈরি হয় এবং রাত 8:30টার দিকে যখন ওই ছেলেটি এই শাহবাগ থানায় আসেন তারপরে ডাকসুর আরো নেতা অর্থাৎ এবি জুবায়ের গুপ্ত 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 সবখানে এখন একটাই শব্দ, এই গুপ্ত নিয়ে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। সোশ্যাল মিডিয়া থেকে শব্দটি পৌঁছে গেছে জাতীয় সংসদের ফ্লোরেও। সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছড়িয়ে পড়ছে উত্তেজনা। আমি বারবার বলি, বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে। বাংলাদেশের সর্বনাশ শুরু করে গেছে ডক্টর ইউনূস এবং তারেক রহমান। এই সর্বনাশের চূড়ান্ত রূপ দেবেন, এরপর বাংলাদেশ থেকে চলে যাবেন। বর্তমান সরকারে অসংখ্য গুপ্ত রয়েছে, যেমন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, উনি একজন গুপ্ত। গত 2 দিন যাবৎ ছাত্রদল এবং ছাত্র শিবিরের মুখোমুখি দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। গত রাতে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। আজকে দেখতে পারি শুক্রবার জুমার পর ভয়াবহ পরিস্থিতি হয় শাহবাগে। দর্শক শ্রোতা, আপনারা জানেন জামাত এবং বিএনপির মধ্যে নির্বাচনের পর থেকেই শত্রুতা লেগে আসছিল। এখন একটা ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীরা অ্যাকশন নেয়, অন্যদিকে জামাত কর্মীরাও কিন্তু তার মুখোমুখি জবাব দেয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে শাহবাগের রাজপথে যে ভয়াবহ পরিস্থিতি হয় এবং জুমার পর যেই ঘটনাগুলো ঘটতেছে সারা দেশে, সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। এবং বিএনপির গোপন পরিকল্পনা, অন্যদিকে জামাত কি করছে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্র শিবিরের উত্তেজনার পর থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এই মুহূর্তে শাহবাগে আছেন স্বপন আহমেদ, যুক্ত হচ্ছে তার সাথে। গতকালকে রাত 8:30টার দিকে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে শাহবাগ থানাতেই যে ঘটনাটি ঘটে, সেই ঘটনার পরে আজকে সকাল, যদিও পরিস্থিতি উত্তপ্ত এই মুহূর্তে না থাকলেও তবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু থমথমে একটি অবস্থা বিরাজ করছে। একটু ঘটনা আপনাদেরকে জানাতে চাই। গতকালকে রাত্রে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয় যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে ডাকসুতে যিনি শিবিরের প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তিনি একটি কুরুচিপূর্ণ একটি পোস্ট করেন এবং সেটাকে কেন্দ্র করেই মূলত সংঘর্ষের শুরু হয় এবং তারপর থেকেই আসলে পরিস্থিতি উত্তপ্ত তৈরি হয় এবং রাত 8:30টার দিকে যখন ওই ছেলেটি এই শাহবাগ থানায় আসেন তারপরে ডাকসুর আরো নেতা অর্থাৎ এবি জুবায়ের মোসাদ্দেক তারাও আসেন এবং এখানে যারা উপস্থিত ছিলেন তাদের সাথে কিন্তু একটি সংঘর্ষ রূপ এবং তাকে সেটি হাতাহাতি পর্যায়ে পড়ায়। এই ঘটনায় তখনই কিন্তু প্রায় 10 থেকে 11 জন আহত হয়। এর মধ্যে বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়, এমন তথ্য আমরা পেয়েছি। তারা কিন্তু রাত্রেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন এবং এই যে ঘটনা, এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা তারা বলছেন যে যে কোনো ধরনের রাজনৈতিক সৌন্দর্য যেটি বলে সেটির বাইরে গিয়ে, অর্থাৎ কুরুচিপূর্ণ যে কোনো জিনিস আসলে প্রতিপক্ষকে নিয়ে করা একটি যে ধরনের ঝামেলা বয়ে আনতে পারে। পাশাপাশি তারা বলছেন যে এখানে তৃতীয় পক্ষও হয়তোবা কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার জন্য যে কোনো ধরনের প্রক্রিয়া কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করতে পারে, যেটির জন্য আবারও সেই আগের যে পরিস্থিতিগুলো অর্থাৎ ক্যাম্পাস জুড়ে যে উত্তপ্ত পরিস্থিতি সেটি তৈরি হতে পারে, এমনটা সাধারণ শিক্ষার্থী বলছে। এবং তারা বলছেন যে এ ধরনের ঘটনা এড়িয়ে রাজনৈতিক যে সৌন্দর্য রয়েছে, মত প্রকাশের যে ভাষাগুলো রয়েছে, কিন্তু সেটি সুন্দরভাবে এবং সাবলীলভাবে হবে, এমনটা তারা বলছেন, যেন কুরুচিপূর্ণ বা এমন ধরনের ঘটনা যাতে কেউ প্রকাশ না করে যেটিতে আসলে সংঘর্ষ বাধে। এর বাইরেও যেটি বললাম, তারা বলছেন যে এখানে তৃতীয় পক্ষ যারা আসলে সুযোগটি নেওয়ার জন্য রয়েছে তারা যেন এই ধরনের সুযোগ না পারে এবং ক্যাম্পাসে যেন কোনো ধরনের এই অপ্রীতিকর পরিস্থিতি এবং উত্তপ্তকর পরিস্থিতি আবারও তৈরি না হয়। তবে আরেকটি বিষয় বলতে হয়, বেশ কয়েকদিন ধরেই আসলে চট্টগ্রামে যে দেয়াল লেখন কর্মসূচিকে ঘিরে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে ঘটনাটি ঘটেছিল তারপর থেকেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু কিছুটা উত্তপ্ত অবস্থায় ছিল। আমরা দেখেছি সেদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তারাও দেয়াল লেখন কর্মসূচি করেন এবং পরবর্তীতে বিজয় ৭১ হলে ডাকসুর যারা প্রতিনিধি ছিলেন, হল প্রতিনিধি ছিলেন, তাদের সাথে একটি কথা কাটাকাটি হয় এবং পরবর্তীতে ছাত্রদলের নেতারা সেখানে মিছিল
ছিল করে। তো গতকালকের যে ঘটনা, সেটিতে ছাত্রদলের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে যে কুরুচিপূর্ণ যে ফটোকার্ডটি ছাড়া হয়েছে সেটি ছাত্র শিবিরের পক্ষ থেকে ছাড়া হয়েছিল এবং সেটি নিয়েই মূলত সংঘর্ষ, এবং এই ঘটনার পর থেকে পুরো ক্যাম্পাস জুড়ে আসলে একটু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখন পর্যন্ত এতটুকুই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষ, অর্থাৎ শাহবাগ থানার সামনে থেকে আমার কাছে এই নিয়ে সব শেষ। গুপ্ত 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 সবখানে এখন একটাই শব্দ, এই গুপ্ত নিয়ে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। সোশ্যাল মিডিয়া থেকে শব্দটি পৌঁছে গেছে জাতীয় সংসদের ফ্লোরেও। সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছড়িয়ে পড়ছে উত্তেজনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখেও একাধিকবার শোনা গেছে গুপ্ত শব্দটি। ক্ষমতাসীন বিএনপি তাদের ছাত্র সংগঠন, ছাত্রদল তো বটেই, এর বাইরেও অনেকে ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে গুপ্ত শব্দটি ব্যবহার করেন, কিন্তু শিবিরে গুপ্ত তকমা সহজে নিতে পারে না। গুপ্তের জবাবে তারা ছুড়ে দেয় লন্ডন নিয়ে স্লোগান। সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ দাঁড় করিয়েছে এই গুপ্ত শব্দটি। কিন্তু কোথা থেকে এলো গুপ্ত, কারা আসলে গুপ্ত, রাজনীতিকে কোথায় নেবে এই গুপ্ত? দর্শক, গুপ্ত শব্দটির অর্থ গোপন বা লুকোনো। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর গুপ্ত শব্দটি নতুন পরিচয় হিসেবে ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে যখন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনে বিএনপি নাকি জামায়াত, কার অবদান বেশি এই প্রশ্ন উঠে, তখন বের হয়ে আসে গুপ্ত শব্দটি। অর্থাৎ এটি নিয়ে এখন আর কেবল এক নিরীহ শব্দ নয়, বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক ট্যাগ বা তকমা। সম্প্রতি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের একটি গ্রাফিতিকে কেন্দ্র করে গুপ্ত নিয়ে বিতর্ক চরম আকার ধারণ করেছে। কলেজের দেয়ালে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। কে বা কারা ছাত্র শব্দটি মুছে সেখানে লিখে দেয় গুপ্ত। ব্যাস, এই এক শব্দেই জ্বলে উঠে আগুন। ছাত্রদল শিবিরের মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। এই আগুনের আঁচ লাগে জাতীয় সংসদেও। বুধবার সংসদ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করেন, ছাত্রদল কেবল গুপ্ত শব্দটি উচ্চারণ করায় তাদের উপর হামলা করেছে শিবির। জবাবে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানী বক্তব্যকে উস্কানিমূলক ও অসংসদীয় বলে দাবি করেন। অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ তুলে তা এক্সপাঞ্জের দাবি তোলেন জামায়াত আমির। পুরো পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় স্পিকারকে। অর্থাৎ জল বহুদূর গড়িয়েছে, কিন্তু জল প্রথমে ঢালা হলো কোথায়? দর্শক, গত 1.5 দশক ধরে বাংলাদেশের ক্যাম্পাসগুলিতে ছিল ছাত্রলীগের একক আধিপত্য। তখন অনেক শিক্ষার্থীকে দেখা যেত মিছিলের সামনের সারিতে জয় বাংলা স্লোগান দিতে, কিংবা হলের গেস্ট রুমে বড় ভাইদের অনুগত হয়ে বসে থাকতে। কিন্তু 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর যখন পট পরিবর্তন হলো, তখন দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। যারা এতদিন ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন কিংবা দলটির হয়ে গলা ফাটাতেন, তাদের অনেকেই একে একে নিজেদের পরিচয় প্রকাশ করতে শুরু করলেন ইসলামী ছাত্র শিবিরের নেতা হিসেবে। এই যে পরিচয়ের আড়ালে পরিচয়, ছদ্মবেশের নিচে আসল আদর্শ, একে ঘিরে দানা বেঁধেছে গুপ্ত বিতর্ক। ছাত্র শিবিরের মতো একটি সুসংগঠিত সংগঠনকে এই গুপ্ত তকমা দেওয়ার পেছনে রয়েছে কিছু বাস্তব উদাহরণ। অভ্যুত্থানের পর প্রকাশ্যে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি সাদিক কায়েম ও সেক্রেটারি SM ফরহাদের অতীত ঘাটলে দেখা যায়, একজন হলের গেস্ট রুমে নৌকার স্লোগান দিচ্ছিলেন, অন্যজন ছিলেন ছাত্রলীগের পদে। আরো অনেক শিবির নেতার ছাত্রলীগ সংশ্লিষ্টতার কথা জানা যায়। শিবিরের দাবি, ফ্যাসিবাদের চরম দমন পীড়নে টিকে থাকতে তারা কৌশলগত ছদ্মবেশ নিয়েছিল। সাধারণ শিক্ষার্থী বা অন্য দলের পরিচয় না দিলে তারা ক্যাম্পাসে অবস্থানই করতে পারত না। তবে ছাত্রদল অন্যান্য সংগঠনের মতে এটি কেবল টিকে থাকা নয়, বরং অনৈতিক সুবিধাভোগ। তাদের অভিযোগ, শিবির কর্মীরা ছাত্রলীগে মিশে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর নিপীড়ন চালিয়েছে এবং এখন ভুল পাল্টে সাধু সাজার চেষ্টা করছে। দর্শক, 2024 সালের 5 আগস্টের পর ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাসে এখন আধিপত্য লড়াই মূলত ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে। প্রধানমন্ত্রী তারেক রহমানও তার বক্তব্যে কোনো দলের নাম না নিয়ে গুপ্ত শক্তির বিষয়ে সতর্ক করেছেন। ছাত্রদলের অভিযোগ, শিবির সাধারণ শিক্ষার্থীর ব্যানারে পেছন থেকে কলকাঠি নাড়ছে এবং হল ক্যাম্পাস দখলের চেষ্টা করছে। আমি বারবার বলি, বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে, বাংলাদেশের সর্বনাশ শুরু করে গেছে ডক্টর ইউনূস এবং তারেক রহমান। এই সর্বনাশের চূড়ান্ত রূপ দেবেন, এরপর বাংলাদেশ থেকে চলে যাবেন। এই এপ্রিল মাসেই 14টি বোয়িং বিমান কেনার চূড়ান্ত ক্রয়াদেশ দিতে যাচ্ছে বিএনপি সরকার। আহা, কি চমৎকার সংবাদ! এই সংবাদে যারা অনেকেই বগল বাজাচ্ছেন, আপনারা বুঝতে পারছেন এই সংবাদ আপনাদের জন্য কিভাবে খরচ ডেকে আনবে। এই বিমান কেনাতে খরচ হবে প্রায় 350 বিলিয়ন টাকা, মানে 2.8 বিলিয়ন মার্কিন ডলার। আমি আবারও বলতেছি, এই 14টা বোয়িং বিমান কেনাতে খরচ হবে 350 বিলিয়ন টাকা, যেটা 2.8 বিলিয়ন মার্কিন ডলার। চলেন দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার দিকে একটু নজর দেই। উৎসাহগত মানুষ কান্না করতেছে, পাম্পের সামনে দীর্ঘ যানবাহনের সারি। এর মাঝেই
তেলের দাম বাড়ানো হয়েছে প্রায় 15%। স্বভাবতই বাড়বে সকল জিনিসপত্রের দাম। জ্বালানির সাথে সকল জিনিসপত্র কানেক্টেড। কেন কানেক্টেড, কিভাবে কানেক্টেড, এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। আমার গত 3-4 দিনের ভিডিও যদি দেখেন আপনারা বুঝে যাবেন কেন জ্বালানির মূল্য বৃদ্ধির সাথে বাংলাদেশের দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি পাবে। এটা স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। দুবেলা দুমুঠো ভাত জোগানোর জন্য পরিশ্রম করে যাওয়া সাধারণ মানুষের জীবনে কিয়ামত নেমে আসতে যাচ্ছে এই বোয়িং বিমান কেনার সিদ্ধান্তের পর। কেন আসতে যাচ্ছে সংক্ষেপে একটু বলি, আপনারা মন দিয়ে শুনেন। জ্বালানি সংকট একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে বৈদ্যুতিক প্লান্ট। সারা দেশে লোডশেডিং ইতিমধ্যে তীব্র আকার ধারণ করেছে। কিছুদিনের মাঝেই বন্ধ হওয়া শুরু হবে কলকারখানা। চাকরি হারাবে লক্ষ লক্ষ শ্রমিক। লক্ষ লক্ষ শিক্ষিত বেকার ইতিমধ্যে ঢাকা শহরে ঘোরাফেরা করে। গ্যাসের অভাবে বন্ধ হয়ে গিয়েছে 5টি সার কারখানা। এই মৌসুমে সারের সংকট পৌঁছাবে ভয়াবহ পর্যায়ে। আরেকটা দুর্ভিক্ষ আসন্ন। বিশ্বাস হয় না? মরার উপর খাড়ার ঘা হিসেবে তেলের অভাবে সেচের পানিও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। উত্তরাঞ্চলের অনেক কৃষি জমি ফেটে চৌচির। কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার কারণে খাদ্যের সংকট দেখা দিবে দ্রুতই। এবং এই সংকট থেকে আপনারা কেউ উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত রেহাই পাবেন না। কারণ টাকা থাকলেও খাদ্যের সংকট দেখা দিলে খাদ্য কিনতে পারবেন না। টিকার অভাবে হাম মহামারী আকার ধারণ করেছে। আক্রান্ত শিশুরা পাচ্ছে না প্রয়োজনীয় চিকিৎসা সেবা। শুধু হামের টিকাই না, সকল টিকা কার্যক্রম। বর্তমান সরকারে অসংখ্য গুপ্ত রয়েছে, যেমন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, উনি একজন গুপ্ত। গুপ্ত কিভাবে লিখতে হয় এটাও তারা জানেন না অনেক ক্ষেত্রে। সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য তার ক্যাম্পাসগুলোতে পরিকল্পিত চক্রান্ত তারা করতেছে। সাংবাদিক ভাইরা, আপনারা সবাই জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন করেছিলেন আব্দুল্লাহ মাহমুদ নামের একজন শিক্ষার্থী, এবং যার বিরুদ্ধে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গা থেকে তার বিরুদ্ধে একটি স্ক্রিনশট ছড়ানো হয়েছে। আব্দুল্লাহ মাহমুদের নামে আমরা যতটুকু আইডেন্টিফাই করতে পেরেছি, এটা আওয়ামী লীগের একটি পেজ থেকে, একটি আইডি থেকে আব্দুল্লাহ মাহমুদের নামে গুজব ছড়ানো হয়েছে। এবং আব্দুল্লাহ মাহমুদকে হত্যার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ আশপাশ থেকে কিছু টোকাই নিয়ে এসে শাহবাগে আব্দুল্লাহ মাহমুদের উপরে হামলা করার চেষ্টা করা হয়েছে। আব্দুল্লাহ মাহমুদকে খুন করার চেষ্টা করা হয়েছে। প্রতিমধ্যে আমরা এটাও দেখতে পাই, ডাকসুর কয়েকজন সদস্য সহ, বিশেষ করে ডাকসুর ডাকসুর সাহিত্য সম্পাদক মোসাদ্দেক এবং সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের সহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করা হয়। সেখানে হামলায় মোসাদ্দেক এবং জোবায়েরকে আপনারা দেখেছেন, তাদের উপরে হামলা করা হয় হত্যার উদ্দেশ্যে। একদল ছাত্রদল নামধারী একদল সন্ত্রাসী তাদের উপরে হামলা চালায়। এরপর আমরা এটাও দেখেছি, সেখানে ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের জিএস, সূর্যসেন হলের জিএস জাবেরের উপরে হামলা করা হয়। এবং আমরা সেখানে এটাও দেখতে পাই, আলভি নামে সূর্যসেন হলের নির্বাচিত সদস্য, তার উপরে হামলা করা হয়। এরপরে সেখানে হামলা করা হয় জুলহাস নামের মহসিন হলের সাংস্কৃতিক সম্পাদকের উপরে। তো হামলা করে তাদেরকে হত্যা চেষ্টা করা হয়। আমরা যখন জুলাই বিপ্লবের পরে ক্যাম্পাসগুলোতে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে নিয়ে এসেছিলাম, আপনারা দেখেছেন বিগত 1.5 বছরে, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পরে যখন ছাত্র শিবিরকে শিক্ষার্থীরা বিজয়ী করেছে, এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ বিরাজমান ছিল। আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আগে গেস্টরুম, গণরুম কালচার ছিল, কিন্তু ডাকসুর নেতৃত্বে, ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে বাংলাদেশ থেকে গেস্টরুম এবং গণরুম কালচারকে গণকবর দেওয়া হয়। এবং আমরা দেখতে পাই সাধারণ শিক্ষার্থীরা সুন্দরভাবে এই বিশ্ববিদ্যালয়ে তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছিল। এই মুহূর্তে আমরা ছাত্রদলকে দেখতে পাই যে তাদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে হামলা করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। আমরা এটাও দেখতে পাচ্ছি, জনগণের যে মৌলিক অধিকার, এই সরকার আমাদেরকে জ্বালানি দিতে ব্যর্থ হয়েছে। এই সরকারে এখনো যদি আপনারা যান, প্রত্যেকটা পেট্রোল পাম্পের সামনে অসংখ্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু পেট্রোল নাই, ডিজেল নাই, গ্যাস নাই। এরকম একটি মুহূর্তে যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া শুরু করেছে, পরিবহন, বিভিন্ন ধরনের পরিবহনে আমরা দেখতে পাচ্ছি 35% পর্যন্ত ভাড়া বৃদ্ধি পেয়েছে। এরকম একটি অবস্থা, আমরা সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য তার ক্যাম্পাসগুলোতে পরিকল্পিত চক্রান্ত তারা করতেছে। আমরা বলতে চাই, এই ক্যাম্পাসগুলোতে ইসলামী ছাত্র শিবির আর কোনোদিন গণরুম, গেস্টরুম প্রতিষ্ঠা হইতে দেবে না। এবং আমরা এটা বিশ্বাস করি, সাধারণ শিক্ষার্থীরা আমাদের সাথে আছে। এই প্রজন্ম গেস্টরুম, গণরুম এইসব কালচার তারা চায় না। কিন্তু ছাত্রদলকে আমরা দেখতে পাচ্ছি, তারা চক্রান্ত করে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করে এখানে গেস্টরুম, গণরুম প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তা আমরা তাদেরকে অনতিবিলম্বে বলতে চাই,
প্রধানমন্ত্রী সহ সবাইকে আমরা বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে আমরা বলতে চাই, এই যে আপনারা হয়তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।